দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। রেকর্ড ছাড়িয়েছে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ, সংকুচিত হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির সুযোগ। রাজস্ব কাঠামো জনবান্ধব করতে চায় সরকার, রাজস্ব সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। করদাতা ও প্রশাসনের মধ্যে আস্থা বাড়ানোর তাগিদ। অব্যাহত লোডশেডিংয়ে চরম ক্ষতিগ্রস্ত পাবনার পোল্ট্রি শিল্প, গরমে মারা যাচ্ছে অনেক মুরগি, কমছে ডিমের উৎপাদন। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। রেকর্ড পর্যায়ে পৌঁছেছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ। বিপরীতে তলানিতে নেমেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায়ে ব্যর্থতার কারণে বাড়ছে সরকারের অভ্যন্তরীণ ব্যাংক নির্ভরতা। আদায় সক্ষমতা না বাড়ানো গেলে সামনের দিনে সংকুচিত হতে পারে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির সুযোগ। রায়হান সুবর্ণের রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত আয়ের বাইরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ উৎস থেকে ধার করতে হয় সরকারকে। তথ্য বলছে, বিদায়ী 2025-26 অর্থ বছরে সরকারকে ব্যাংক খাত থেকে ধার করতে হয়েছে 1,34,571 কোটি টাকা, যেখানে অর্থ বছরের শুরুতে লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা। এমনকি সংশোধিত লক্ষ্যের চেয়েও 16,000 কোটি টাকার মতো বেশি ধার করেছে সরকার। 2024-25 অর্থ বছরের তুলনায় প্রায় 58,500 কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। শুধু তাই নয়, বিদায়ী অর্থ বছরে সরকার ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে তা এ যাবৎকালের সর্বোচ্চ। বিদেশি ঋণ তো ইচ্ছে করলেই তো আর পাওয়া যায় না, সময় সাপেক্ষ ব্যাপার। এখন সরকারকে তো তার কার্যাবলী সাধনের জন্য তাদের তো অর্থের প্রয়োজন না, যার ফলে সরকারকে কিন্তু এখন ওই অভ্যন্তরীণ ঋণ অর্থাৎ ব্যাংক ঋণের উপরে নির্ভর করতে হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু, সুতরাং আমরা চেয়েছিলাম যে তারা রেভিনিউ কালেকশনে একটা মনোযোগ দেখ, আমাদের রেভিনিউ কালেকশনের বেসটা বাড়াক, তাই না? এদিকে নজর দেওয়া উচিত ছিল, এটা করে নাই। সুতরাং এই জন্য তাদেরকে অ্যাকাউন্টেবলও করা যেতে পারে। সরকারে থাকবেন আর বসে বসে খালি ঋণ নেবেন আর খরচ চালাবেন, তা তো হয় না। বিপরীতে তলানিতে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে হয়েছে 4.47%। এর আগের মাসে এই হার ছিল 4.98% আর এপ্রিলে ছিল 4.75%। তবে সাম্প্রতিক সময়ে নীতি সুধার 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর পাশাপাশি আমানত ও ঋণের সুদহারের ব্যবধান 4% নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য, ঋণের সুদহার কমিয়ে ব্যবসা বাণিজ্যে গতি ফেরানো। সরকার যদি ব্যাংক খাত থেকে বেশি ঋণ গ্রহণ করে, তখন বেসরকারি খাতের ঋণের চাহিদা কিছুটা সংকুচিত হবে, তখন বেসরকারি খাতের কর্ম পরিকল্পনা সেটা বাধাগ্রস্ত হবে। আমরা যত বেশি ঋণ গ্রহণ করব, তত বেশি বাজেটের উপরে চাপটা বাড়বে ঋণ পরিশোধে, এবং সে চাপটা যদি আমাদের বহন করার মতো ক্ষমতা না থাকে, তখন কিন্তু আমরা একটা ঋণের ফাঁদে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তখন সৃষ্টি হবে। তথ্য বলছে, 2025-এর ডিসেম্বরে দেশের বেসরকারি খাতের ঋণের স্থিতি ছিল 17,88,000 কোটি টাকা। 2026-এর জুন শেষে যা দাঁড়িয়েছে 18,25,000 কোটি টাকায়, অর্থাৎ 6 মাসের ঋণ বেড়েছে মাত্র 2.07%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বর্তমান সরকার রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজস্ব সম্মেলনের উদ্বোধন শেষে তিনি বলেন, করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। এজন্য দক্ষ টেকসই রাজস্ব ব্যবস্থা গঠন জরুরি। এবারের বাজেটে এনবিআর এর লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে 6,04,000 কোটি টাকার বিশাল রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা অর্জনের চ্যালেঞ্জকে সামনে রেখে দেশের রাজস্ব নীতি ও রাজস্ব প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে রাজস্ব সম্মেলনের আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। $1 ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে যে টেকসই রাজস্ব সক্ষমতা প্রয়োজন, তা গড়ে তুলতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বান্ধব ও ব্যবসা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সততা, দক্ষতা এবং নিষ্ঠার সাথে কাজ করব। মঙ্গলবার রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এই আয়োজনে অর্থমন্ত্রী বলেন, অটোমেশনের মাধ্যমে রাজস্ব প্রশাসন আধুনিকায়ন সম্প্রসারণ করা সরকারের লক্ষ্য। যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চাইবেন, তাদের জন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, যেন সৎ করদাতারা নিরুৎসাহিত না হয় এবং লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট না হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ট্যাক্স জিডিপির অনুপাত সক্ষমতার তুলনায় অনেক কম। কর প্রদানে আরও বেশি মানুষকে উৎসাহিত করতে রাজস্ব কাঠামোকে জনবান্ধব গড়ে তোলার কথা বলেন তিনি আরও বলেন, কর আদায় ও কর ব্যবস্থাপনা সহজ ও দুর্নীতিমুক্ত হওয়া জরুরি। কর ভিত্তি এখনো তুলনামূলকভাবে অনেক সংকীর্ণ।
অর্থনীতির একটি বড় অংশ এখনো অনানুষ্ঠানিক। সীমিত সংখ্যক নিয়মিত করদাতার উপরে নির্ভরতা হ্রাস করতে হবে মনে হয়। করদাতা ও রাজস্ব প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্কেও আরও শক্তিশালী করা প্রয়োজন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। রাজস্ব খাতে সৎ ও দক্ষ কর্মীদের জন্য সহায়ক পরিবেশ তৈরির কথা বলেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের দণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার। আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদের বহুমাত্রিক দক্ষতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান ব্যবসা বান্ধব ও শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার। নুরুন নাহার উইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অব্যাহত লোডশেডিংয়ে পাবনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্ট্রি শিল্প। খামার মালিকদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে মারা যাচ্ছে অনেক মুরগি। ডিমের উৎপাদন কমার পাশাপাশি ছোট হয়ে গেছে ডিমের আকারও। লোকসানে পথে বসার উপক্রম হয়েছেন অনেকেই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। পাবনা সদর উপজেলার ঘোষপুর গ্রাম মুরগির খামারের জন্য বিশেষ পরিচিত রয়েছে এই গ্রামের। সম্প্রতি নানা রোগ ব্যাধি আর লোডশেডিং এর তীব্র গরমে মারা যাচ্ছে খামারের মুরগি, কমে গেছে ডিম উৎপাদন, প্রায় মুরগি শূন্য হয়ে পড়েছে অনেক খামার। 3300 মুরগি ছিল আমাদের, বিক্রি করতে করতে গরমে এখন মুরগি আছে 1000 মতো। 1000 মুরগির ডিম হতে মনে করেন যে আমার 32 কেজ, এখন কমতে কমতে নেবে আজ 24 কেজি। আমার খামারে রোগের কারণে অর্ধেক মুরগি মারা গেছে, এরপরে কারেন্টের সমস্যার কারণে ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে। একই চিত্র পোল্ট্রি শিল্প প্রধান বেশিরভাগ গ্রামেরই। খামারিদের অভিযোগ, গরমে মুরগি খাওয়া দাওয়া বন্ধ বা কমিয়ে দেয়, এর প্রভাব পড়ে ডিম উৎপাদনে। তাপমাত্রা বেশি হওয়ার কারণে ডিম আগে উঠেছে 12 কেজ করে, এখন 1 কেজ ডিম কমে গেছে। লোডশেডিংয়ের কারণে পাশাপাশি কয়েকটা রোগ হচ্ছে, অ্যান্টারাইটিস, আমাশা, ঠান্ডা, এই কারণে মুরগি দেখা যাচ্ছে মারা যাচ্ছে। খামারিদের অভিযোগ, মুরগির খামারের জন্য আদর্শ তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু প্রতিদিন গড়ে 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং এর কারণে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে না খামারের তাপমাত্রা। যেমন টাইমে আছে যে মুরগিগুলো মারা যাচ্ছে, আমরা জবে করার টাইমও পাইনি। কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে খামারে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। এই কারেন্ট বিদ্যুৎ ছাড়াই ব্রয়লার মুরগি কোনোভাবেই পালন করা সম্ভব হয় না। দিনের মধ্যে 5 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকতেছে না। তাপমাত্রা ও লোডশেডিং এর সময়ে হিট স্ট্রোক থেকে মুরগি বাঁচতে নানা পরামর্শ দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ব্রয়লার খামার যেগুলি, সেগুলো কিন্তু একটু গরমের কারণে বেশি বিপজ্জনক স্ট্রোক করে। আর লেয়ার খামারের সমস্যা হলো অতিরিক্ত গরম হলে খাদ্য গ্রহণ কমে যায়, ডিমের প্রোডাকশন কমে যায়। অতিরিক্ত গরম হলে তারা যেন খামারে পানি স্প্রে করে এবং স্ট্রোক না করে যেন পানিতে স্যালাইন এবং বিটেইন জাতীয় ঔষধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। মাত্র 1 যুগ আগে জেলায় পোল্ট্রি খামারের সংখ্যা ছিল প্রায় 6000, আর বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে সে সংখ্যা দাঁড়িয়েছে 3700টিতে। খামার বন্ধের জন্য ব্যবসায়িক মন্দা, বড় পুঁজির উদ্যোক্তাদের সাথে অসম প্রতিযোগিতা, লোডশেডিং সহ প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছেন পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কিশোরগঞ্জের হাওর একসময় ছিল মাছের ভান্ডার, তবে সেখানে এখন দেখা দিয়েছে মাছের সংকট। বিলুপ্ত হয়েছে বেশ কিছু প্রজাতির মাছ। আয় কমে যাওয়ায় পৈতৃক পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক জেলে। কিশোরগঞ্জ জেলা রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। হাওর ঘেরা চকনোয়াগাঁওকে একসময় সবাই চিনত জেলেপল্লী নামেই। গায়ের শতাধিক জেলে পরিবারের জীবন জীবিকা নদী আর হাওর ঘিরেই। এখনো আছে জেলেপল্লী, তবে নেই জেলেদের চিরচেনা অতীতের সেই প্রাণ চাঞ্চল্য। হাওরে মিলছে না আগের মতো মাছ, বিলুপ্ত হয়েছে মাছের বেশ কিছু প্রজাতিও। এর সঙ্গে উপরি সংকট হিসেবে যোগ হয়েছে হাওরের জলমহাল ইজারা ব্যবস্থা। এ ব্যবস্থাপনায় ইজারাদারদের মোটা টাকা দিয়ে হাওরে মাছ ধরতে হচ্ছে জেলেদের। তাই রোজগারের অভাবে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন অনেকেই। আমরা গরিব মানুষ তো এত টাকা দিয়ে আজ
লিজ দিয়ে জমা লইলে আমাদের পোষে না, হ্যাঁ লিজ দিয়ে তো অনেক টাকা দিয়ে আনে, তাই আমরাও কিছু দেওয়া লাগে, দিয়া বাইতে হয়, কিন্তু এইভাবে আমরা পোষে না। শুধু চংনোয়াগাঁও নয়, জেলার প্রায় সব হাওর এলাকায় একই চিত্র। আর এরই প্রভাব পড়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বালিখলা পাইকারি মাছের বাজারেও। কয়েক বছর আগেও হাওরে অন্তত 143 প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। সরপুটি, রিটা, আইড়, চিতল, পাবদা, কালবাউস, তিতপুটি, গাং মাসুল ও শাল বাইম সহ বহু দেশি মাছ আজ বিলুপ্ত প্রায়। চিংড়ি মাছ, বাতাই মাছ, রানী মাছ, এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন পাওয়া যায় না। এটার একমাত্র কারণে হলো বিভিন্ন নতুন যে রিংজালের কারণে বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে গেছে। মাছ রক্ষায় চাই পুরো বাস্তুতন্ত্রের সুরক্ষা, আর এজন্য অবৈধ জাল বন্ধ, অভয় আশ্রম সংরক্ষণ ও বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা জরুরি বলছেন স্থানীয় কর্তৃপক্ষ। আমাদের যে মৎস্য আইনে যে নিষিদ্ধ জালগুলো আছে, সেই জালগুলা আপনার নির্মূল করা সম্ভব হচ্ছে না। যদিও আমরা প্রতিনিয়তই আমরা এই জালের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্ট চলমান রাখছি, কিন্তু এটা অপ্রতুল। বর্তমানে জেলায় মাছের চাহিদা 73,873 মেট্রিক টন। উৎপাদন হচ্ছে 1,07,147 মেট্রিক টন মাছ। এর মধ্যে হাওর ও নদ নদী থেকে পাওয়া যায় 29,324 মেট্রিক টন মাছ। বিজয় রায় খোকা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 40 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5,773-এ। বেচা কেনা হয়েছে 998 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 77টির, কমেছে 266টির, আর অপরিবর্তিত আছে 47টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যবর্তী সময়ে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, তবে দিনের শেষ ভাগে ইনভেস্টরদের মধ্যে সেল প্রেসার বেড়ে যায়, যার ফলস্বরূপ মার্কেট আজ 40.64 পয়েন্ট নেগেটিভ নিয়ে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 77টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে 266টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 47টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 998 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল 997 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল 1041 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনাস স্টিল বিল্ডিং সিস্টেম লিমিটেডের। আজ এদের প্রায় 53 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তে ছিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ইন্ডেক্স কমার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে জিপি। গেনার লিস্টের প্রথমে পাচ্ছি আমরা টুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি এনভয় টেক্সটাইল লিমিটেড। ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এবার বসতে যাচ্ছে সার্ভিস চার্জ। বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনে মার্চেন্ট ফি চালুর কথা ভাবছে দেশটির সরকার। এতে রাজস্বের নতুন সুযোগ তৈরি হলেও প্রশ্ন উঠেছে, ফি চালু হলে ইউপিআইয়ের জনপ্রিয়তা ও ছোট ব্যবসায়ীদের অংশগ্রহণে কতটা প্রভাব পড়বে তা নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কিউআর কোড স্ক্যান, কয়েক সেকেন্ডেই পেমেন্ট, নগদ নেই, কার্ড নেই, পস মেশিনের ঝামেলাও নেই। এই সহজ ব্যবস্থাই এখন ভারতের কোটি মানুষের দৈনন্দিন লেনদেনের অংশ। 2016 সালে চালু হওয়া ইউপিআই এখন বিশ্বের অন্যতম বৃহৎ তাৎক্ষণিক অর্থ স্থানান্তরের নেটওয়ার্ক। শুধু জুলাইই এই মাধ্যমে হয়েছে $23.6 বিলিয়ন বা 2360 কোটি লেনদেন, যার মূল্য প্রায় 29.87 ট্রিলিয়ন রুপি। তথ্য বলছে সর্বশেষ অর্থ বছরে ইউপিআই লেনদেনের সংখ্যা ছাড়িয়েছে 241 বিলিয়ন, ব্যবহারকারী 55 কোটির বেশি। ভারতের বাইরেও অন্তত 11 দেশে চালু রয়েছে এই পেমেন্ট সুবিধা। ইউপিআইয়ের সাফল্যের বড় কারণ সহজলভ্যতা ও কোনো দৃশ্যমান মার্চেন্ট ফি না থাকা। একটি কিউআর কোড দিয়েই পেমেন্ট নিতে পারছেন সবজি বিক্রেতা, ট্যাক্সি চালক থেকে ছোট দোকানদারও। এবার সেই মডেলেই পরিবর্তনের আভাস। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী বড় অঙ্কের বাণিজ্যিক লেনদেনে 0.3 থেকে 0.5% পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসতে পারে। তবে P2P এবং সাধারণ গ্রাহকের ছোটখাটো কেনাকাটায় রয়েছে ফি মুক্ত রাখার পরিকল্পনা। প্রস্তাবিত কাঠামোয় 2000 রুপির বেশি লেনদেনেই মূলত নজর দেওয়া হচ্ছে। জেফ্রির হিসেবে এমন লেনদেনের সংখ্যা মাত্র 4% হলেও মোট লেনদেনের মূল্যের প্রায় 67%। অর্থাৎ বড় লেনদেনের সামান্য ফি বসিয়েই তৈরি হতে পারে বড় রাজস্ব।
প্রাথমিক হিসেবে বছরে প্রায় $1 বিলিয়ন পর্যন্ত নতুন রাজস্বের সুযোগ তৈরি হতে পারে ব্যাংক ও পেমেন্ট সংস্থাগুলোর জন্য, কারণ ইউপিআই ব্যবহারকারীর কাছে ফ্রি হলেও এর কাঠামো পরিচালনা মোটেও বিনামূল্যের নয়। সার্ভার, লেনদেন নিষ্পত্তি, জালিয়াতি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তায় লাগে বিপুল অর্থ। এতদিন এর বড় অংশ সামলাতে সরকার দিয়েছে ভর্তুকি। এখন লক্ষ্য ইউপিআইকে একই সঙ্গে সহজলভ্য এবং আর্থিক টেকসই করা। এক্ষেত্রে ব্রাজিলের পিক্স হতে পারে উদাহরণ। সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হলেও ব্যবসায়িক ব্যবহারে সামান্য ফি নেয় এই তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা, তারপরও কমেনি এর ব্যবহার। তবে ভারতে ঝুঁকিও রয়েছে। 2024 সালের এক জরিপে 75% ইউপিআই ব্যবহারকারী বলেছেন ফি চালু হলে তারা ব্যবহার বন্ধ করতে পারেন। মাত্র 22% ফি দেওয়ার বিষয়ে রাজি ছিলেন। বড় শপিং মল বা কর্পোরেট প্রতিষ্ঠানে সামান্য ফি বড় বাধা নাও হতে পারে, কিন্তু ছোট ব্যবসায়ীদের উপর ফি চাপলে বদলে যেতে পারে চিত্র। কারণ ইউপিআইয়ের সবচেয়ে বড় শক্তি শুধু গ্রাহক নয়, এর বিশাল মার্চেন্ট নেটওয়ার্ক। বিশ্লেষকরা বলছেন ফি বেশি হলে ছোট ব্যবসায়ীরা নগদে ফিরতে পারেন। তাতে দুর্বল হতে পারে ইউপিআইয়ের সবচেয়ে বড় সুবিধা দেশ জুড়ে সহজ ও বাধাহীন ডিজিটাল পেমেন্ট। আসিফ ইকবাল খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।